হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে 22শে জুন 2024 কর্মক্ষেত্র পেপারের যে পিএসসি ক্লার্কের যে প্র্যাকটিস সেট আছে সেখান থেকে আমরা ম্যাথ সলভ করব। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, একজন ছাত্রের নম্বর ভুলভাবে 39-এর পরিবর্তে 93 প্রকাশ করা হয়েছে। এর কারণে ক্লাসের গড় নম্বর 1 বেড়েছে। তাই ক্লাসের ছাত্রের সংখ্যা কত? তাহলে ক্লাসের ছাত্রের সংখ্যা আমরা কত ধরি? x ধরে নিই, যে ক্লাসের সংখ্যা হচ্ছে x, ছাত্রের সংখ্যা হচ্ছে x। এবার সে 39-এর পরিবর্তে, মানে তাকে 39 লিখতে বলা হয়েছিল, সে লিখেছে কত? সে লিখেছে 93। ঠিক আছে, কত বেশি সে লিখেছে, মানে এটা হচ্ছে সঠিক উত্তর, যে এটা হচ্ছে রাইট। তাকে 39 লিখতে বলেছিল কিন্তু সে ভুল করে লিখে দিয়েছে 93। তাহলে সে কত বেশি লিখেছে? তাহলে এখানে আমরা দেখছি সে 54 ইউনিট বেশি লিখেছে। তাহলে ক্লাসের ছাত্রের সংখ্যা x। এবার ক্লাসের গড় নম্বর 1 বেড়েছে, গড় নম্বর 1 বেড়েছে, তাহলে মোট নম্বর কত বাড়বে? তাহলে x গুণিত 1, এটা হবে মোট নম্বর বাড়বে। কিন্তু এখানে বলা আছে 54 বেড়েছে, তাহলে x গুণিত 1, এটার ভ্যালুই হচ্ছে 54। তাহলে x এর ভ্যালু কত হবে? তাহলে এইদিকে এই 54কে 1 এইদিকে ভাগ করলে কত হবে? 54ই হবে। তাহলে ক্লাসের যে সংখ্যা x ধরেছিলাম সেটা হয়ে যাবে 54, যেটা অপশন ডিতে আছে। যদি একটি গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল 1386 সেমি হয়, তাহলে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। গোলকের যে পৃষ্ঠের ক্ষেত্রফল, এর ফর্মুলা কি? 4πr²। ঠিক আছে, 4πr², এটা ইকুয়াল টু, এটা ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল বলা আছে কত? 1386। এখান থেকে গোলক, চোঙ, তারপর এদিকে তোমাদের যত এই বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ যত আছে, এগুলোর ফর্মুলা কিন্তু তোমাদের মনে রাখা কিন্তু অবশ্যই দরকার। 4 পাই মানে কি? পাই মানে হচ্ছে 22/7 r², এটা ইকুয়াল টু কত? 1386। ঠিক আছে, এবার 11 দিয়ে যদি কাটা দিই তাহলে কত হবে? 11 দিয়ে কাটা দিলে 11 দুগুণে 22। ঠিক আছে, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটা দিলে 11কে 11, 11 দুগুণে 22, 6 11 66। 2 দিয়ে কাটা দাও, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে r² ইকুয়াল টু কত হবে? তাহলে এদিকে হচ্ছে 4/7 আছে, তাহলে সমানের এদিকে কত হবে? 7/4 হবে। তাহলে 63 গণিত এই উল্টে যাবে, অর্থাৎ 7/4। এবার স্কোয়ার উঠে এদিকে রুট হয়ে যাবে। তাহলে রুট যদি হয় তাহলে কি হবে? এটাকে একটু ভেঙে নাও, 63টাকে 7 × 9, আর এদিকে তো একটা 7 আছে, আর তলায় এই 4টাকে ভেঙে নাও, 2 × 2, এটা রুটের মধ্যে আছে। তাহলে রুটের মধ্যে যদি জোড়া থাকে বাইরে বেরিয়ে এসে একটা হয়, তাহলে দুটো 7 আছে, বাইরে বেরিয়ে এসে একটা হবে। 9টাকে ভাঙো, 3 × 9 হয়, 3 × 3, তাহলে দুটো 3 বাইরে বেরিয়ে এসে একটা 3, আর এদিকে দুটো 2 বাইরে বেরিয়ে এসে একটা 2, তাহলে 3 7 21/2, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 21/2 মানে হচ্ছে 10.5 আর এর ভ্যালু। আর আর এর ভ্যালুই আমাদের চেয়েছে ব্যাসার্ধ। এখানে ব্যাস চাইলে কি করতাম? তাহলে এখানে আর এর সাথে 2 গুণ করতাম, মানে কি হতো? এখানে 21/2 ছিল, 21/2, এটার সাথে 2 গুণ করে দিতাম, 21/2 মানে 21 হয়ে যেত আমাদের কি? ব্যাস। ঠিক আছে, 2r এর ভ্যালু আমাদের 21 হয়ে যেত, কিন্তু আমাদের আর এর ভ্যালু যেহেতু চেয়েছে তাহলে 21/2 হবে, মানে 10.5। কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11। 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করেছে, তাহলে শতকরা তার লাভ কত? তাহলে 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করেছে, মানে তার লাভ হচ্ছে কত? প্রফিট হচ্ছে 1 টাকা। ঠিক আছে, এবার এই পার্সেন্টেজ প্রফিট বের করো, তো যে প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে ক্রয় মূল্য হচ্ছে তলায় 10 ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, এবার এই 0 করে দাও, সমান হচ্ছে 10% প্রফিট, অপশন বি। কোশ্চেন 44, ABC একটি কাজ যথাক্রমে 40, 60, 80 দিনে সম্পন্ন করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করেন যদি A এবং B কাজ শেষ হওয়ার যথাক্রমে 11 দিন ও 8 দিন আগে চলে যায়, তাহলে কত দিনে তারা কাজটি সম্পন্ন করবে? যদি আগে বলে তাহলে কি করতে হয়? যোগ, আর পরে বললে বিয়োগ করতে হয়। এটা মনে রাখবে, আগে বললে যোগ আর পরে বললে বিয়োগ। এবার দেখো অঙ্কটা কি করে করব। প্রথমে A একটা কাজ কত দিনে করছে? A একটা কাজ 40 দিনে করছে। B একটা কাজ কত দিনে করছে? 60 দিনে। আর C একটা কাজ কত দিনে করছে? 80 দিনে। ঠিক আছে, 40 আর 80-র লসাগু তো 80 হয়, তাহলে এক কাজ করো, 80 আর 60-এর লসাগু বের করো। তাহলে এটাকে যদি ভাঙো, 40 গুণিত
240 নয়, 20 গুণিত 2 করো, 20 গুণিত 4 করো, আর এদিকে 20 গুণিত 3 করো 60। তাহলে এদিকে 20 কমন আছে কি 20, কমন কি নেই 4 গুণিত 3, তাহলে 3 4 12, 3 4 4 8, 3 8 24, ঠিক আছে 240। এটা হয়ে গেল আমাদের লসাগু। লসাগু হলে এর এফিসিয়েন্সি কত হবে 4 6 24, 4 6 24, 3 8 24। যে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 6, বি এর এফিসিয়েন্সি 4 আর সি এর এফিসিয়েন্সি 3। এবার এ কাজ শেষ হওয়ার 11 দিন আগে চলে যায়। যদি এ 11 দিন আগে না যেত তাহলে কত ইউনিট বেশি কাজ হতো, তাহলে এ এর এফিসিয়েন্সি কত 6, আর সে 11 দিন আগে যদি না যেত তাহলে 6 11 66 ইউনিট বেশি কাজ হতো। তাহলে এখানে কি করব, আগে বললে যোগ করতে হয়, তাহলে এখানে 66টাকে অ্যাড করব। একই রকমভাবে বিও বলা আছে আগে চলে যায়, তাহলে বি এর এফিসিয়েন্সি কত 4 ইউনিট, সে যদি 8 দিন আগে না যেত তাহলে 4 8 32 ইউনিট বেশি কাজ হতো। তাহলে এখানে 32 যোগ করে দাও, তাহলে 6 2 8, 4 6 10 13, 338 ইউনিট টোটাল কাজটা হলো। এবার কত দিনে তারা কাজটি সম্পূর্ণ করবে, তাহলে তাদের এফিসিয়েন্সি, তিনজনের এফিসিয়েন্সি কত 4 6 10, 3 13 ইউনিট তিনজনের এফিসিয়েন্সি। 13 ইউনিট করে এই 338 ইউনিটের কাজটা কতদিন সময় লাগবে, 13 দুগুণে 26, আর এদিকে 6 13 78, 26 4 3 7, হ্যাঁ 6 13 78। তাহলে এদিকে হচ্ছে 26 দিনে কিন্তু কাজটা তারা কমপ্লিট করবে। 0.2 প্লাস এইভাবে আমাদের এই সরলটা করতে হবে। প্রথমে আমাদের এখানে যেহেতু মাইনাস আছে, প্রথমে আমাদের যোগের কাজটা করতে হয়, ঠিক আছে, মাইনাস আর এখানে ভাগের কাজটা আছে। তো এখানে প্রথম থেকেই করছি যে প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজটা করতে হবে, ঠিক আছে। ব্র্যাকেটের কাজটা যদি করি তাহলে 0.2 আর 0.2 গুণ করলে কত হবে, তাহলে প্রথমের থেকে আমরা লিখছি যে 0.2 যোগ চিহ্ন 0.2 মাইনাস 0.2 ভাগ চিহ্ন 0.2 গণিত, তাহলে এই 4 হবে, 2 দুগুণে 4, আর এখানে দশমিকের পর একটা সংখ্যা, এদিকে দশমিকের পর একটা সংখ্যা, মানে দশমিকের পর দুটো সংখ্যা হবে, মানে 0.04 হবে, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হয়, এরপরে আমাদের ভাগের কাজটা করতে হয়। তাহলে এখানে 0.2 যোগ চিহ্ন হচ্ছে 0.2 বিয়োগ, এই ভাগ করলে তো 1 হবে, যেহেতু 0.2কে 0.2 ভাগ করছে মানে 1, গণিত হচ্ছে কত 0.4। এবার আমাদের গুণের কাজটা করতে হয়, ঠিক আছে। তাহলে গুণের কাজটা করো, তাহলে 0.2 যোগ চিহ্ন 0.2 বিয়োগ হচ্ছে কত 0.04। এবার আমাদের কি করতে হয়, এবার আমাদের যোগের কাজটা করতে হয়। তাহলে যোগের কাজটা যদি করি তাহলে 0.2 আর 0.2 যোগ করলে কত হবে 0.4 হবে, সেটা থেকে মাইনাস করতে হবে 0.04। তাহলে 0.4 থেকে মাইনাস করতে হবে কি 0.04। তাহলে এদিকে এখানে কিছু নেই মানে শূন্য বসিয়ে দাও, তাহলে এদিকে 6 আর এদিকে 1 3 36 0.36, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দুটি সংখ্যার লসাগু 189, সংখ্যা দুটির অনুপাত 9:7 হলে তবে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে সংখ্যা দুটির অনুপাত 9:7, তাহলে দুটি সংখ্যা, একটাকে আমরা 9x ধরলাম আর একটাকে আমরা 7x ধরলাম, ঠিক আছে। এদের লসাগু কত হবে, কমন কি আছে x কমন আছে, কি কমন নেই, এদিকে 9 কমন নেই, এদিকে 7 কমন নেই, এটা হয়ে গেল আমাদের লসাগু। আর এখানে লসাগু বলা আছে 189, তাহলে এটার ভ্যালুই হচ্ছে কত 189, ঠিক আছে। তাহলে x এর ভ্যালুটা বের করো, 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 9কে 9, 7 দিয়ে কাটো, 3 7 21, তাহলে x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু আমরা 3 পেলাম। x এর ভ্যালু যখন 3 পেলাম, এখানে বলা আছে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে সংখ্যা দুটির যোগফল দেখো 9 আর 7 যোগ করলে কত হবে, 9 আর 7 9x প্লাস 7x, এটাকে যোগ করলে হবে 16x, ঠিক আছে 16x। তাহলে 16 ইন্টু x এর ভ্যালু কত 3, তাহলে 3 16 48, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন 47, নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম। যেহেতু এই হর সংখ্যাগুলো আছে অনেকটা বড়, লসাগু নেওয়ার মতো সংখ্যা নেই, সুতরাং আমরা কোনাকুনি গুণ করব। তাহলে 11-র সাথে 11 গুণ করলে কত হবে, 11-র সাথে 11 গুণ করলে হবে 121 হবে, এটাকে লিখলাম। 7 18 কত 126 হয়, ঠিক আছে। তাহলে এখানে বড় সংখ্যা কোনটা 126, মানে 7/11, এটা হচ্ছে বড়। এবার এই 7/11-র সাথে তুলনা করব কি এই পাশেরটা, ঠিক আছে, প্রতিটার সাথে তুলনা করতে হবে বড়। তাহলে 7/11-র সাথে তুলনা করব কি 23/37,
23/37। এটাকে যদি কোনাকুনি গুণ করি তাহলে 11-র সাথে যদি 23 গুণ করি তাহলে 3, 3 2 5, 2 253, আর এদিকে 7 7 49 9, হাতে থাকলো 4, 3 7 21 আর 4 হচ্ছে 25, 259। তাহলে এবার বড় সংখ্যা কোনটা? 7/11 বড় সংখ্যা। 7/11-র সাথে এবার আমরা তুলনা করব কি 19/31, ঠিক আছে, 19/31। তাহলে এই দুটোর মধ্যে এবার দেখব কোনটা বড় সংখ্যা। কোনাকুনি গুণ করলে কত হবে? 9, 9 1 10, আধা থাকলো 1, 2 209, এদিকে 7 1 7, 3 7 21, 217। তাহলে 7/11 এটাই হয়ে যাবে আমাদের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। এটাই এই দেখো 209 আর 217-র মধ্যে এটাই বড়, প্রতিটাতেই আমরা কিন্তু এটাতে বড় পেয়েছি। সুতরাং অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, যে 7/11 এই ভগ্নাংশের মধ্যে সবথেকে বৃহত্তম সংখ্যা। দশমিক 135 135 এইভাবে আছে, কি p/q এর আকারে লিখো। তাহলে এখানে দেখো তিনটে করে পেয়ার হচ্ছে, ঠিক আছে। তিনটে করে যখন রিপিট হয় তখন কি করতে হয়? 100 ওপরে 35 লিখব, আর তলায় কি করব? তলায় এই তিনটে দশমিকের পর তিনটে সংখ্যা করে রিপিট হচ্ছে, সুতরাং তিনটে করে 9 লিখব। এবার এটাকে ভাগ করে দাও, অ্যান্সার চলে আসবে। 3 দিয়ে কাটো, 3 4 12, 1 3 5 15, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 3 9, 3 3 9, আর 3 3 6, 9 দিয়ে কাটা দাও, 5 9 45, 9 দিয়ে কাটা দাও, 9 দিয়ে 3 9 27, আর এদিকে হচ্ছে 7 9 63, 5/37। এ একটা কাজ 12 দিনে করতে পারে এবং বি এর চেয়ে 60% বেশি দক্ষ হলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে? বি এ এর থেকে 60% বেশি কর্মক্ষম বা বেশি দক্ষ এ এর থেকে, তাহলে যার থেকে বলবে সেটাকে 100 ধরবো। তাহলে এর থেকে 60% বেশি মানে এটা 160 হলো, ঠিক আছে। এই কাটা দাও, তাহলে 2 দিয়ে 8, 2 দিয়ে হবে 5, 8:5। এই একটা কাজ 12 দিনে করছে। তাহলে আমরা কি জানি যে দিন ইকুয়াল টু কি জানি? দিন ইকুয়াল টু হচ্ছে কি করে বের করি? টোটাল ওয়ার্কের সাথে ইফিসিয়েন্সি ভাগ করে দিয়ে আমরা দিন পেয়ে যাই। তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক কি করে বের করব? যে দিনের সাথে ইফিসিয়েন্সিটাকে গুণ করব, ঠিক আছে। এবার দিন কার দিন বলা আছে? এ 12 দিনে কাজ করতে পারে, তাহলে এখানে এর দিন বলা আছে, তাহলে এর যেহেতু বলা আছে সুতরাং আমরা এর ইফিসিয়েন্সিটাকে নিব। এখানে এ বি বলা থাকলে দুজনের ইফিসিয়েন্সিটাকে নিতাম, বি বলা থাকলে বি এর ইফিসিয়েন্সিটাকে নিতাম, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে এ শুধু বলা আছে সে 12 দিনে কাজ করতে পারে, আর এর ইফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে 12-র সাথে 5 গুণ করে দাও, 5 12 60, এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এবার একই কাজ করতে, অর্থাৎ এই 60 ইউনিটের কাজটা বি এর কত সময় লাগবে? বি এর ইফিসিয়েন্সি কত? বি এর ইফিসিয়েন্সি হচ্ছে 8 ইউনিট, তাহলে 60 ইউনিটের ওয়ার্কটা 8 ইউনিট করে তার কত দিন সময় লাগবে? 7/8, 4 দিয়ে কাটা দাও, 4 15 60, 4 দিয়ে কাটা দাও, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 1 ভাগ শেষ, 7 15 1/2 দিন, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। যদি একটি সংখ্যা এই সংখ্যাটি 88 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে 5x - 8y এর মান কত হবে? তাহলে সংখ্যাটাকে লিখছি 5x, তারপর হচ্ছে কত? 4 2 3 y, কত দ্বারা বিভাজ্য হতে হবে? 88 দ্বারা। এটা 88 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? একবার 8 দ্বারা ভাগ হতে হবে, একবার 11 দ্বারা ভাগ হতে হবে। 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 8 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে শেষ 3টে অক্ষর যদি 8 দ্বারা ভাগ যায় তবে পুরো সংখ্যাটা আমাদের 8 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে শেষ 3টে সংখ্যা ভাগ করো 8 দিয়ে, 2 3 আর একটা হচ্ছে y। এটাকে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে 3 8 24, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, এদিকে 4 3 7, এদিকে 7 নামলো। ওয়াইয়ের ভ্যালু মিনিমাম কত নেবে যেটা 8 দ্বারা ভাগ যায়? তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি আমরা 2 নেই, তাহলে 8 9 72 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে ওয়াইয়ের ভ্যালু মিনিমাম সংখ্যা কত নিলাম? 2। তাহলে এখানে লিখে দাও যে 5x 4 2 2 3 2, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়ে গেলাম 2। এবার 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? একটা সংখ্যা ছেড়ে একটা সংখ্যার যোগফল। তাহলে 5 4 9 9, 5 4 9 3 12। এবার এটা থেকে আমাদের মাইনাস করতে হবে কি? আর একটা সংখ্যা ছেড়ে আর একটা সংখ্যার যোগ, তাহলে 2 4 অর্থাৎ x + 4। এটাকে আমাদের মাইনাস করে কি আনতে হবে?
এইটা মাইনাস করে আমাদের 0 কিংবা 11 আনতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 12 থেকে এই শর্টকাটটা দেখো, এখান থেকে তুমি আটকে যাবে যে এখানে মাইনাস করবো প্লাস করবো, অত কিছু ভাববো না। এখানে 12 আছে, 12ই লিখবো, মাইনাস এক্সের মান কত নেব, যে মিনিমাম কত নেব যেন 0 হয়। তাহলে এক্সের মান যদি এখানে দেখা যাচ্ছে যে 12 থেকে যদি 12 মাইনাস করি, তাহলে এক্সের ভ্যালু যদি 8 নিই, তাহলে 8 আর 4 যোগ করলে কত হবে, 12 হবে। তাহলে এখানে এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্সের ভ্যালু আমরা কত নিলাম, এক্সের ভ্যালু 8 নিলে এটা 0 হচ্ছে, সুতরাং 0 যদি হয়ে যায় সেটা আমাদের 11 দ্বারা ভাগ যাবে। তাহলে এক্সের ভ্যালু আমরা 8 নিলাম। এবার এখানে আমাদের মানটা পুট করো, 5x মাইনাস হচ্ছে কত 8y, তাহলে 5x, এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 8 মাইনাস 8 গণিত ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2, তাহলে এদিকে হচ্ছে 40 মাইনাস হচ্ছে কত, 40 মাইনাস 16, 40 মাইনাস 16 মানে কত হচ্ছে এদিকে 24। ঠিক আছে, অপশান বি। একটি চৌবাচ্চায় দুটি নল যথাক্রমে 9 ঘন্টায় ও 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় কতক্ষণে? তাহলে প্রথম নলটাকে এ ধরলাম, সে 9 ঘন্টায় পূর্ণ করে, আর বি নলটা 12 ঘন্টায় পূর্ণ করে। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হবে, 36 ইউনিট। 36 ইউনিট হলে এ নলের ক্যাপাসিটি কত হবে, 4 9 36, 3 12 36। এবার দুটি নল একসঙ্গে খুললে এ আর বি এর এফিসিয়েন্সি কত, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4 + 3 7 ইউনিট। তাহলে 7 ইউনিট করে 36 ইউনিটের ট্যাঙ্কটা এতক্ষণ সময় লাগবে। 5 7 35, 35 1 ভাগ শেষ, তাহলে 5 × 1/7 ঘন্টা। একটি রম্বসের পরিসীমা 148 সেন্টিমিটার এবং এর একটি কর্ণ 24 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে রম্বসের ক্ষেত্রফল আমাদের চেয়েছে, তাহলে রম্বসের ছবিটা আমরা একটু আঁকি। তাহলে এটা হচ্ছে একটা রম্বসের ছবি। ঠিক আছে, এবার এটা যদি রম্বস হয়, মনে রাখবে রম্বসের প্রতিটা এই কোণগুলো 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এই প্রতিটা কোণ হবে সবসময় 90 ডিগ্রি। এই ছবিটা আঁকা হয়তো একটু 19-20 হয়েছে, কিন্তু এই প্রতিটা কোণ সবসময় 90 ডিগ্রি হয়। এবার আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, যদি এখানে 90 ডিগ্রি যদি এই কোণটা হয়, এই মাঝের কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তার সামনের কোণটা অতিভুজ হয়। ঠিক আছে, এই সামনের কোণটা হয় অতিভুজ, এটা হয় লম্ব, এটা হয় ভূমি। ঠিক আছে, কিন্তু লম্ব ভূমি যে এইটাই যে লম্ব সেটা নয়, কিন্তু এটা ভূমি হতে পারে, এটা লম্ব হতে পারে। তাহলে 90 ডিগ্রির সামনের কোণটা অতিভুজ, এটা মাথায় রাখবে। তাহলে এইগুলো যদি আমাদের 90 ডিগ্রি মানে একটা সমকোণ, এর সামনের কোণটা অর্থাৎ এটা হবে অতিভুজ। ঠিক আছে, আর এটাকে লম্ব আর এটাকে ভূমি ধরে নাও। প্রতিটা ক্ষেত্রেই এরকম হবে যে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এর সামনের কোণটা অতিভুজ হবে। এবার দেখো যে এই পরিসীমা বলা আছে 148 সেন্টিমিটার, আর প্রতিটা বাহু দেখো কটা বাহু আছে, 1 2 3 4টা বাহু আছে। তাহলে এর পরিসীমা কি হবে, 4a। যে রম্বসের পরিসীমা হচ্ছে 4 গণিত বাহু, আর এই 4 গণিত বাহু বলা আছে কত, 148 সেন্টিমিটার। তাহলে 4 দিয়ে কাটো, 4 2 3 4 12, 4 7 28। তাহলে প্রতিটা বাহুর মান হচ্ছে 37 সেন্টিমিটার করে। ঠিক আছে, প্রতিটা বাহুর মান কত, 37 সেন্টিমিটার করে, এটাকে আমরা লিখে দিলাম। এবার একটা কর্ণ বলা আছে 24 সেন্টিমিটার, তাহলে যে কোনো একটা ধরে নাও যে এই কর্ণটা আমাদের কত, 24 সেন্টিমিটার ধরে নাও, 24 সেন্টিমিটার। তাহলে এইটা যদি টোটালটা 24 হয়, তাহলে এর অর্ধেকটা কত হবে, তাহলে অর্ধেকটা এটা 12 সেন্টিমিটার হবে। এই অর্ধেক পর্যন্ত মানে এইটি হবে 12 সেন্টিমিটার, আর এইটি হবে কত, আর এইটি হবে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এইটি 12 সেন্টিমিটার, মানে এই টোটালটা 24, তাহলে এই অর্ধেকটা হবে 12, এই অর্ধেকটা হবে 12। ঠিক আছে, এবার এখানে দেখো যে অতিভুজ 37 বলা আছে, লম্ব 12 বলা আছে। একই রকমভাবে এখানে অতিভুজ 37 বলা আছে, লম্ব 12 বলা আছে। তাহলে এখানে আমরা ভূমিটা বের করতে পারবো। ঠিক আছে, এখানে আমরা এই ভূমিটা বের করতে পারবো। তাহলে আগে তোমরা ভূমিটা বের করে নাও। আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে কি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, এটা আমরা জানি। অতিভুজ কত বলা আছে, 37, এটার স্কোয়ার সমান হচ্ছে লম্ব কত বলা আছে, লম্ব 12 বলা আছে। তাহলে এখানে 12 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে এই প্লাস 12টা সমানের দিকে নিয়ে চলে এসো। তাহলে এদিকে 37 স্কোয়ার মাইনাস হচ্ছে 12 স্কোয়ার, এটা ইকুয়াল টু কত, ভূমি স্কোয়ার।
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তাহলে একটা এ প্লাস বি, একটা এ মাইনাস বি, তাহলে ভূমি স্কোয়ার সমান একটা এ প্লাস বি, একটা এ মাইনাস বি। তাহলে 37 প্লাস 12 একটা, আর একটা 37 মাইনাস 12। ঠিক আছে, তাহলে এখানে ভূমি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? তাহলে ভূমি স্কোয়ার ইকুয়াল টু হবে এদিকে হচ্ছে 40 49 গণিত এদিকে কত হচ্ছে 25। তাহলে স্কোয়ার উঠে এদিকে রুট হলো, তাহলে এই 49 বাইরে বেরিয়ে এসে 7 আর 25 বাইরে বেরিয়ে এসে 5, কারণ 5 5 25, 7 7 49 হয়। তাহলে ভূমি কত পেলাম? ভূমি পেলাম 5 7 35, তাহলে ভূমিটা পেয়ে গেলাম আমরা 35। এবার এখানে দেখো কি করতে হবে, যে এইটা যদি আমাদের এই 35 হয়ে গেল, যে এটা যদি একটা অর্থাৎ এই অর্ধেকটা আমাদের 35 হলো, তাহলে এই টোটালটাও আমাদের 35 হবে এদিকটা, তাহলে এদিকটাও আমাদের 35 হবে। ঠিক আছে, যেমন এইটা 12 হলো, এটার এদিকটাও 12 24, তাহলে এই অর্ধেকটা যদি 35 হয় তাহলে এই অর্ধেকটাও 35। তাহলে আরেকটা কর্ণ কত পেলাম? আরেকটা কর্ণ 35, আর 35 হচ্ছে 70। তাহলে D1 বলা ছিল কত? 24 সেন্টিমিটার বলাই ছিল যে কর্ণ, আর দ্বিতীয় কর্ণটা আমরা কত পেলাম? 70 সেন্টিমিটার। এবার আমাদের ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু আমরা এখানে অঙ্কটা করছি যে ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু D1 অর্থাৎ একটা কর্ণ গণিত হচ্ছে দ্বিতীয় কর্ণ। তাহলে হাফ ইন্টু প্রথম কর্ণটা কত বলা আছে? 24, আর আরেকটা কর্ণ কত বলা আছে? 70। 2 দিয়ে হচ্ছে 12 দুগুণে 24, আর এদিকে 7 বরং 84, অর্থাৎ 840 বর্গ সেন্টিমিটার। এটাই আমাদের সঠিক অ্যান্সার। এ বি সি বয়সের অনুপাত 5:8:9। এ ও সি এর বয়সের সমষ্টি 56 হয়, তবে বি এর বয়স কত? তাহলে এ আর সি এর যোগফল বলা আছে, তাহলে প্রথমটা হচ্ছে এ আর শেষেরটা হচ্ছে সি, এদের যোগফল করলে কত হবে? 5 আর 9 যোগ করলে হবে 14, তাহলে এটা আমরা 14 ইউনিট পেলাম। ঠিক আছে, এটা কত পেলাম? 14 ইউনিট যোগফল, কিন্তু বলা আছে যোগ 56, তাহলে 14 ইউনিটের ভ্যালুই হচ্ছে 56। 1 ইউনিটের ভ্যালু কত হবে? 4 14 56, 1 ইউনিটের ভ্যালু 4। তাহলে এখানে বি এর বয়স কত? তাহলে বি এর বয়স কোনটা? আমাদের 8 আছে বি এর বয়স, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 4 8 32, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। একটি রাশির 5 বছরের সরল সুদ তার মূলধনের 2/5 গুণ। সরল সুদটা কি? তার মূলধনটা যদি পি ধরি, ভগ্নাংশের অঙ্ক আমি সবসময় বলি 1 ধরে করতে, তাহলে তার মূলধন যদি 1 হয় তাহলে 1-এর মূলধনের 2/5 গুণ কি? সরল সুদ। তাহলে মূলধন যদি 1 হয়, এটার 2/5 গুণ, এটা হচ্ছে সরল সুদ। তাহলে 2/5 এটা হচ্ছে ইন্টারেস্ট। এবার 5টাকে যেহেতু তলায় উঠাতে হবে, তাহলে এখানে 5 দিয়ে গুণ করো, এদিকেও 5 দিয়ে গুণ করো, এটা কাটা গেল। তাহলে ইন্টারেস্ট হয়ে গেল 2 আর প্রিন্সিপাল হয়ে গেল 5, আর টাইম তো বলা আছে কত? 5 বছর বলা আছে। এখান থেকে আমাদের কি চেয়েছে? সুদের হার অর্থাৎ রেট চেয়েছে। তাহলে রেট ইকুয়াল টু কি? 100 ইন্টু ইন্টারেস্ট কত? 2 আছে। নিচে প্রিন্সিপাল কত আছে? 5 আছে, ইন্টু টাইম কত আছে? টাইম বলা আছে 5 বছর বলা আছে। এবার এটাকে কাটাকুটি করো, তাহলে 5 5 5 25, 4 25 সঙ্গে 100, তাহলে 4 দুগুণে 8% হয়ে যাবে রেট। পি এর 50% সমান কিউ এর 25% হয়, তাহলে পি এর মানে কি? গুণ চিহ্ন। 25 সমানের সামনাসামনি কাটা যায়, তাহলে পার্সেন্ট কেটে দাও। তাহলে পি এর 25 সমান হচ্ছে কিউ এর কত? পি এর 50% সমান হচ্ছে কিউ এর কত? 25% হয়। ঠিক আছে, তাহলে পার্সেন্ট তো কেটে গেল, 25 দিয়ে কাটো, 25 দুগুণে 50, তাহলে 2p ইকুয়াল টু হচ্ছে কত? কিউ এর কাছে কিছু নেই, মানে 1 পড়ে আছে, তাহলে p বাই কিউ এটা ইকুয়াল টু কত হবে? তাহলে কিউ এর সাথে 1 গুণ হয়ে আছে, তাহলে 1 ওপরে নিচে 2। এবার পি এর ভ্যালু 1 পেয়ে গেলাম, আর কিউ এর ভ্যালু 2 পেলাম। এবার পি সমান কিউ এর x% হলে এক্স এর ভ্যালু কত? তাহলে পি কত বলা আছে? 1, তাহলে পি এর সামনে 1 বসালাম। কিউ কত বলা আছে? 2, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, x% উঠে তলায় 100 হলো। 2 দিয়ে কাটা দাও 50, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 50-এর সাথে 1 গুণ করলে হবে 50। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু হবে 50।
একটি ট্রেন 110 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় 13.5 সেকেন্ড। একটি 205 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে আবার সময় নেয় 18.25 সেকেন্ড। ট্রেনটির গতিবেগ কত ছিল? তাহলে ট্রেনটির গতিবেগের আগে ট্রেনটির দূরত্ব কত ছিল সেটা বের করতে হবে। যে ট্রেন ডিস্টেন্স সেটা ধরে নিলাম হচ্ছে এক্স টোটাল। তাহলে এখানে আমাদের দেখো এখানে এই দীর্ঘ প্ল্যাটফর্ম বলা আছে, মানে এখানে আমাদের দূরত্ব বলা আছে, এখানে আমাদের সময় বলা আছে। তাহলে স্পিড ইকুয়াল টু কী জানি? স্পিড ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই সময়। এখানে এবার টোটাল দূরত্বটা কী হবে? যদি আমাদের প্ল্যাটফর্ম বলা থাকে, কোনো ব্রিজ বলা থাকে, তাহলে ট্রেনের দৈর্ঘ্যর সাথে ব্রিজের দৈর্ঘ্য যোগ হয়ে যাবে, কিংবা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হয়ে যাবে, সেটা হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। তাহলে এদিকে হচ্ছে কত? 110 প্লাস কত এক্স, এটা হয়ে গেল টোটাল ডিস্টেন্স। তাহলে দূরত্ব বাই সময় 13.5 10.5 উঠে কি হলো? ওপরে 10 দিয়ে ভাগ করে দিলাম যেহেতু নিচে আছে, ঠিক আছে। তাহলে এখানে ওপরে 10 দিয়ে এটা আমরা ভাগ করলাম। এটা সমান কি? আবার এদিকে 205 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্ম আছে, আর ট্রেনের দৈর্ঘ্যটা আমরা এক্স ধরলাম, ঠিক আছে। এটা টোটাল দূরত্ব হলো, আর সময় হচ্ছে কত? 18.25। তাহলে এখানে তলায় দশমিক এরপর দুটো সংখ্যা আছে, তাহলে ওপরে একের পর দুটো শূন্য, ঠিক আছে, একের পর দুটো শূন্য। তাহলে এদিকেও দেখো দূরত্ব বাই সময় মানে গতিবেগ, এদিকেও গতিবেগ, দুদিকেই সমান করলাম। সমান কেন করলাম? কারণ ট্রেনের দৈর্ঘ্য একই, মানে ট্রেনের দৈর্ঘ্যটা সমান, কিন্তু প্ল্যাটফর্ম আর সময়ের আমাদের আলাদা আলাদা দেওয়া আছে, সুতরাং এইটাকেও সমান করলাম, এটাকেও সমান করলাম। যেহেতু সমান আছে মানে আমাদের মাঝে সমান লিখব। এবার 5 দিয়ে যদি কাটা দাও, তাহলে 5 দিয়ে 5 দুগুণে 10, 5 7 35, 5 দিয়ে কাটা দিলে 5 দুগুণে 10, ঠিক আছে। 2 দিয়ে এটা কাটা দাও, 2 দিয়ে হবে 50, 5 দিয়ে কাটা দাও, 5 10 50, 5 দিয়ে কাটা দাও, 3 5 15, 5 6 30, 5 5 25, আবার 5 দিয়ে কাটা দাও, 5 দুগুণে 10, 5 7 35, 3 5 15। আর কাটাকুটি যাবে? আর যাবে না। তাহলে 73-এর সাথে 110 গুণ করলে কত হবে? 11-র সাথে 73 গুণ করলে কত হবে? কারণ কোনাকুনি গুণ করছি, এটার সাথে এই নিচেরটা গুণ করো। তাহলে এখানে হবে 3 7 3 10, এদিকে 803 হলো, 803 অর্থাৎ 8030 হলো এই গুণ করে, প্লাস 73-এর সাথে এক্স গুণ করলে কত হবে? 73x, এটা ইকুয়াল টু, এদিকে 2 আছে, 2টাকে এদিকে গুণ করলে কত হবে? 410 প্লাস 2x। এবার এই কোনাকুনি গুণ করো, 27-এর সাথে 41 যদি গুণ করো কত হবে? 41, অর্থাৎ 410 যদি 27-এর সাথে গুণ করো, অর্থাৎ 3 × 9, তাহলে 0 9 9 4 9 36। এটার সাথে যদি আবার 3 গুণ করি তাহলে কত হবে? 0 3 9 27, হাতে থাকলো 2, 18 2 20 0, হাতে থাকলো 2, 9 2 11, 11,070। তাহলে এটা হলো 11,070, 11,070। আর 27 দুগুণে হচ্ছে 54, এদিকে হচ্ছে 54x, এক্সগুলোকে এক দিয়ে করে নাও। তাহলে এদিকে হচ্ছে 73x মাইনাস হচ্ছে কত? 54x, এটা ইকুয়াল টু কত? 11,070। এটা থেকে এটা প্লাস আছে, এদিকে গেলে মাইনাস 1030 মাইনাস হয়ে যাবে। তাহলে এদিকে 6 6 3 9, 5 আর 1 6, 19x, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে দেখো 0 4 3 7 0 9 10 11 3, 3000, 19কে 19, এটা দিয়ে যদি কাটা দাও তাহলে কত হবে? 19কে 19, 6 9 54, তাহলে এদিকে 6 0, তাহলে এক্সের ভ্যালু 160 পেলাম। তাহলে এক্সের ভ্যালু যদি 160 হয়, মানে এটা আমরা ট্রেনের দৈর্ঘ্যটা পেলাম। এবার এখানে বলা আছে ট্রেনের গতিবেগ, তাহলে গতিবেগ ইকুয়াল টু কি? দূরত্ব বাই সময়, কিংবা এটা নিতে পারো কিংবা এটা। তাহলে এইটা আমাদের প্রথমটা সহজ আছে। তাহলে 110 প্লাস এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু আমরা 160 পেলাম, ঠিক আছে। তারপর গণিত 10, তলায় হচ্ছে কত? 135। এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে 270, এই যোগ করলে কত হবে? 270 গণিত 10, তলায় হচ্ছে কত? 135। এবার আমাদের দেখো প্রতিটা উত্তর কিন্তু কিসে চেয়েছে? কিলোমিটার প্রতি ঘন্টাতে চেয়েছে। তাহলে এটা আমরা প্রতিটা কি পেলাম? এগুলো প্রতিটা আমাদের মিটার প্রতি সেকেন্ড আছে, এটা মিটার প্রতি সেকেন্ডে পেয়েছি। তাহলে এখানে মিটার প্রতি সেকেন্ডকে যদি কিলোমিটার প্রতি ঘন্টাতে আনি, তার মানে ছোটো থেকে বড়তে যাব, তাহলে বড়টা ওপরে অর্থাৎ 18 ওপরে, তলায় 5।
9 দিয়ে কাটা দাও, 9 দিয়ে 3 9 27, 0। 9 দিয়ে কাটা দাও, 9 কে 9, 5 9 45, 5 দিয়ে 5 6 30, 3 দিয়ে 3 5 15, 3 দিয়ে 3 6 18, 5 দিয়ে 5 দুগুণে 10, 6 যায় 36, 36 দুগুণে 72, অর্থাৎ 72 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে। টাইমটা কত? 3 ঘন্টাতে। প্রথমে প্রতিকূল বলা আছে, তারপর অনুকূল বলা আছে। 9 কিলোমিটার যেতে পারে কত? 3 ঘন্টায়। তাহলে 9 কিলোমিটার যেতে পারে 3 ঘন্টায়। তাহলে ওপরে কিলোমিটার, তলায় ঘন্টা, মানে এটাকে কাটা দিলে কত হবে? 3 × 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কি পেলাম আমরা? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা পেয়ে গেলাম গতিবেগ প্রতিকূলের। অনুকূলে গতিবেগ কত? এই 18 কিলোমিটারই যেতে পারে কত? 3 ঘন্টায়। ঠিক আছে, তাহলে 18 কিলোমিটার যেতে পারে 3 ঘন্টায়। তাহলে 18কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 6 18, অর্থাৎ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার নৌকার বেগ কত? তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 6 + 3 বাই 2, 9/2, মানে কত? 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। 40টি সংখ্যার গড় 71 এবং 100 সংখ্যাটি 140 দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে গড় কত বাড়বে? 40টি সংখ্যার গড় 71, তাহলে মোট কত হবে? তাহলে 71-এর সাথে কি করব আমরা? 40 গুণ করব, তাহলে মোট পেয়ে যাব। তাহলে এদিকে 4 × 4, 4 7 28, অর্থাৎ 2840, এটা হচ্ছে টোটাল নাম্বার। এবার 100 সংখ্যাটি 140 দ্বারা প্রতিস্থাপন করা হচ্ছে, মানে 100-র জায়গায় কত লেখা হলো? 140 লেখা হলো। তাহলে কত বেশি লেখা হয়েছে? 40 বেশি লেখা হয়েছে, মানে প্রতিস্থাপিত করা হয়েছে 40। তাহলে এখানে 2840-এর জায়গায় এখানে 40 যেহেতু বেশি প্রতিস্থাপিত করেছে, তাহলে এখানেও 40 বেশি প্রতিস্থাপিত হবে। তাহলে কত হবে? 2880 হবে। এটা পেয়ে গেলাম টোটাল সংখ্যা। এবার ওই গড় কত বাড়বে? তাহলে এই 40টি সংখ্যার প্রথমে গড় বের করেছি, এই 40টা সংখ্যারই আমরা গড় বের করব। তাহলে এই সামকে যদি সংখ্যা দিয়ে ভাগ করি তবে গড় পেয়ে যাই। তাহলে এদিকে 0 0 কাটা গেল, 4 7 28, 4 2 8। তাহলে প্রথমে গড় ছিল 71, এবার এই 40 যখন প্রতিস্থাপিত হলো তখন আমাদের গড় হয়ে গেল 72। ঠিক আছে, কত বৃদ্ধি পেয়েছে? এখানে আমরা দেখছি 1 কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের অপশন ডিতে আছে। বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত? তাহলে ইন্টারেস্ট বের করো, PRT/100। তাহলে 500 আর হচ্ছে 5 আর টি হচ্ছে 6/100। তাহলে এদিকে 0 0 কাটা গেল, 5 6 30 × 5, অর্থাৎ 150 টাকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 12টি সংখ্যার গড় 15, 41 নম্বর অন্তর্ভুক্ত হলে 13টি সংখ্যার গড় কত হবে? তাহলে 12টি সংখ্যার গড় 15, তাহলে মোট সংখ্যা কত হবে? 15 × 12, এটা হবে মোট সংখ্যা। তাহলে 5 12 60, 0 হাতে থাকলো 6, 12 কে 12, 6 18 180, তাহলে মোট সংখ্যাটা হলো 180। এর সাথে কি করা হলো? 41 নম্বরটাকে অন্তর্ভুক্ত করা হলো, অর্থাৎ 41 নম্বরকে কি করা হলো? অ্যাড করা হলো। 1 8 4 12 2 হাতে থাকলো 1, 221। এবার এই 221-এর আমাদের কি করতে হবে? এবার 221 সংখ্যা বলা আছে, টোটাল সংখ্যাটা পেলাম, আর 13টি সংখ্যার গড় চেয়েছে। তাহলে এখানে সামকে যদি আমরা সংখ্যা দিয়ে ভাগ করি তবে গড় পেয়ে যাব। তাহলে এদিকে 13কে 13, আর এদিকে কত হচ্ছে? 9 7 13 91 17। তাহলে এখানে 13টি সংখ্যার যে গড় হবে সেটা হবে 17। 10% ও 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ? প্রথমে সংখ্যাটা ছিল, ধরলাম প্রথমে টাকাটা ছিল 100 টাকা, প্রথমে 10% ছাড় দিচ্ছে। 10% ছাড় দিলে কত হবে? 90 টাকা হবে। 90 টাকার আবার 30% ছাড় দিচ্ছে, মানে কত? 70/100 বা 7/10 টাকায় বিক্রি করছে। 7 9 63 টাকা। ঠিক আছে, ছাড় দিয়েছে। প্রথমে 100 টাকা ছিল, এখন হলো 63 টাকা। তাহলে এদিকে কত হচ্ছে? 7 হচ্ছে 70, অর্থাৎ 37। ঠিক আছে, 100 ছিল 63 হয়েছে, তাহলে টোটাল যে সমতুল্য ছাড় সেটা হচ্ছে 37%। অমর তার টিভির 1540 টাকায় বিক্রি করে, আবার তার 30% ক্ষতি হয়। কত দামে টিভিটিকে বিক্রি করলে তার 30% লাভ হবে? ঠিক আছে, অমর তার টিভির 1540 টাকায় বিক্রি করে, তার 30% ক্ষতি হয়। তাহলে সে টিভিটি কিনেছিল কত টাকায় সেটা বের করো। তাহলে ক্রয় মূল্য ধরলাম হচ্ছে 100 টাকায় কিনেছিল। 100 টাকার 30% ক্ষতি মানে সে বিক্রি করেছে কত টাকায়? নিশ্চয়ই 70 টাকায় বিক্রি করেছে, কিন্তু বিক্রয় মূল্য বলা আছে 1540। তাহলে এটার ভ্যালুই হচ্ছে কত? 1540। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু বের করো। 7 2 14, আর 7 2 14, 1 ইউনিটের ভ্যালু 22। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 22 × 100, অর্থাৎ 2200।
ঠিক আছে 2200, এটা হচ্ছে আমাদের কি 100 ইউনিটের ভ্যালু বের করলাম, তাহলে এই 100 ইউনিটের ভ্যালু হচ্ছে 2200, এটা হয়ে গেল ক্রয় মূল্য। এবার বলা আছে কি এই কত দামে টিভিটিকে বিক্রি করলে 30% লাভ হবে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 2200 টাকা, এই 2200 টাকার 30% লাভ করতে হবে, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে, 30% লাভ মানে কত 130/100, এই টাকাটাই বিক্রি করতে হবে। তাহলে এদিকে হচ্ছে 0, 13 দুগুণে 26, 6 হাতে থাকলো 2, 13 দুগুণে 26 আর 2 হচ্ছে 28, 2860 টাকায় তাকে বিক্রি করতে হবে। একজন ব্যক্তি ক্যামেরা এ 7200 টাকায় 20% লাভে অন্য একটি ক্যামেরা 9500 টাকায় 5% ক্ষতিতে বিক্রি করে, তার মোট শতকরা ক্ষতি বা লাভ নির্ণয় করো। তাহলে প্রথমে এ কত টাকায় কিনেছিল সেটা বের করো। আগের অঙ্কটা যেমন ক্রয় মূল্য বের করলাম, সেম একই প্রসেসে আমরা ক্রয় মূল্য বের করব। তাহলে এর যে ক্রয় মূল্য সেটা দেখো, প্রথমে 7200 টাকায় বিক্রি করেছে 20% লাভে, তাহলে 7200 টাকা বিক্রি করেছে 20% লাভ মানে 120 টাকায়, তাহলে ক্রয় মূল্য অর্থাৎ 100 ইউনিটের ভ্যালু বের করো। একই রকমভাবে বি 9500 টাকায় বিক্রি করেছে, তাহলে বি এর যে ক্রয় মূল্য সেটা কত হবে 9500 টাকায় সে বিক্রি করেছে, কিন্তু 5% ক্ষতিতে, তাহলে 5% ক্ষতি মানে 95 টাকায় বিক্রি করেছে, তাহলে 100 ইউনিটের ভ্যালু বের করো, তাহলে এখানে ক্রয় মূল্য পেয়ে যাবে। এবার এটাকে যদি কাটাকুটি করো তাহলে কত হবে দেখো, এদিকে একটা 0 0 কাটা দাও, 6 12 72, অর্থাৎ এদিকে হচ্ছে 6000 টাকা ক্রয় মূল্য। আর এই বি কিনেছিল কত টাকায়, এদিকে হচ্ছে 1, অর্থাৎ 4টা 0, অর্থাৎ 10,000 টাকায় কিনেছিল। ঠিক আছে 10,000 টাকায় কিনেছিল, টোটাল তার ক্রয় মূল্য কত দেখো। এবার মোট শতকরা চেয়েছে, তাহলে মোট ক্রয় মূল্য এ আর বি এর মিলে ক্রয় মূল্য কত হচ্ছে 6000 আর 10,000, টোটাল হচ্ছে কত দেখো 16,000 টাকায় কিনেছে। আর বিক্রি করেছে কত টাকায় দেখো, বিক্রি করেছে এ 7000 টাকায় বিক্রি করেছে আর বি করেছে 9500 টাকায়, তাহলে এখানে 7000 প্লাস 9500, তাহলে এদিকে কত হচ্ছে 7000 9000 16000 আর 16000 আর 16700 টাকায়, 16700 টাকায় বিক্রি করেছে, 16000 টাকায় কিনে 16700 টাকায় বিক্রি করেছে, তাহলে তার মোট লাভ কত, মোট লাভ হচ্ছে তার 700 টাকা লাভ। কত টাকার মধ্যে, এই 16000 টাকার মধ্যে পার্সেন্টেজ লাভ যেহেতু বের করতে হবে, ইন্টু পার্সেন্টেজের 100, তাহলে দুটো শূন্য কাটা গেল, একটা শূন্য কাটা গেল, তাহলে 70/16 মানে এখানে কত হবে 40 4 6 24 64, 400 লং 64, ঠিক আছে 4 দিয়ে দেখো একটাই অপশান আছে, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। মিশ্রণে অ্যালকোহলের ঘনত্বকে 40%-এ পরিবর্তন করতে হবে। 16% অ্যালকোহলযুক্ত 400 মিলিমিটার দ্রবণে কতটা বিশুদ্ধ অ্যালকোহল যোগ করতে হবে, তাহলে একটা বিশুদ্ধ অ্যালকোহল আর একটা হচ্ছে মিশ্রণ অ্যালকোহল, তাহলে একটাকে মিশ্রণ অর্থাৎ মিক্সচার অ্যালকোহল লিখলাম, আর একটাকে পিওর অ্যালকোহল লিখলাম অর্থাৎ পি লিখলাম। দেখো যে 16% মিশ্রণ অ্যালকোহলযুক্ত বলা আছে, তাহলে এখানে এটাকে 16% লিখলাম, বিশুদ্ধ যেহেতু আছে সেটাকে আমরা 100% ধরলাম, 100% মানে সে পুরোপুরি বিশুদ্ধ। এবার তাকে করতে হবে কি 40%-এ আনতে হবে, তাহলে এটাকে মাঝে রেখে দাও, এটাকে এবার অ্যালিগেশন মেথড ইউজ করো, তাহলে এদিকে 60 আর এদিকে হচ্ছে কত 24, 12 দিয়ে কাটা দাও, 5 12 60, 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, তাহলে 16% দেখো অ্যালকোহলযুক্ত 400 মিলিমিটার, 16%-এর ইউনিট পেলাম 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 400 মিলিলিটার, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, তাহলে এখানে 5 8 40, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 80 গুণ, মানে 5-এর 80 গুণ, তাহলে এখানে কতটা বিশুদ্ধ অ্যালকোহল যোগ করতে হবে, তাহলে 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু বের করো, তাহলে এটার 80 গুণ করে দাও, তাহলে 8 দুগুণে 16, অর্থাৎ 160 মিলিলিটার, অপশান এ। এক ব্যক্তি 40 কিলোমিটার বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়েছে, তাহলে পি থেকে এটা ধরলাম পি, এটা ধরলাম কিউ, কত কিলোমিটার গতিবেগে গেছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেছে, এসেছে তার 50% বৃদ্ধি করে, তাহলে 40-এর 50% মানে কত, 40-এর 50% হচ্ছে 20, তাহলে 20 বৃদ্ধি করেছে, তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ফিরে এসেছে। বা এইভাবেও করতে পারো যে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল, 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে 150/100, তাহলে 0 0 কাটা যাবে, দেখো 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে গিয়েছে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে, এই গতিবেগটাই ফিরে এসেছে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে। দূরত্ব যখন একই আছে তখন আমাদের যে অ্যাভারেজের ফর্মুলা হবে সেটা কি হবে 2xy বাই হবে কি x + y, ঠিক আছে।
তাহলে এখানে 2 ইন্টু এক্স কত আছে 40 ইন্টু ওয়াই কত আছে 60 আর তলায় যোগফল অর্থাৎ 100, দুটো শূন্য কেটে দাও, তাহলে এদিকে 4 দুগুণে 8, 6 48 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে যাবে আমাদের গড় গতিবেগ। 1 থেকে 100 পর্যন্ত 3 বা 4 উভয়ের কতগুলি গুণক আছে, তাহলে 3 আর 4-এর লসাগু কত হবে 12। তাহলে একবার এখানে 1 থেকে যেহেতু বলা আছে, তাহলে এখানে আমাদের 100কে ডাইরেক্ট 12 দিয়ে ভাগ করো। তাহলে 100কে 12 দিয়ে ভাগ করলে কত হবে, 12 দিয়ে ভাগ করলে হবে 8 বারং 96। তাহলে এদিকে আমাদের 8 হলো, ঠিক আছে 8 হলো। এবার এই টোটাল 8টা আমরা সংখ্যা পেলাম, যে এরকম 8টা আমরা সংখ্যা পেলাম যে 3 আর 4 দ্বারা কিন্তু ভাগ যাবে। এবার এখানে এই 100কে একবার 3 দ্বারা ভাগ করো, 100কে 3 দ্বারা ভাগ করো, ভাগফলটা নাও 33 3 99, ভাগশেষ 1 থাকছে কিন্তু আমরা ভাগফলটা নিব অর্থাৎ 33। একবার 4 দ্বারা ভাগ করো, তাহলে ভাগফলটা নেব 4 25 সং 100, তাহলে 25 হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুটোকে কি করো যোগ করো, তাহলে এদিকে কত হচ্ছে 58টা সংখ্যা আছে। কতগুলি গুণক আছে, এই 3 দ্বারা আর একবার 4 দ্বারা 58টা আছে, কিন্তু 3 আর 4 উভয়ই অর্থাৎ 12 দ্বারা যে বিভাজ্য সেটা হচ্ছে 8টা। তাহলে এই 12 দ্বারা যেটা পেয়েছো, মানে 12 দ্বারার মধ্যেই তো এই 3 দ্বারাও ভাগের নিয়ম এর মধ্যেই ভরা আছে 33-এর মধ্যেই, 4 দ্বারাও এর মধ্যেই মানে ভিতরে আছে। সুতরাং এই যে 12 দ্বারা যেটা পেয়েছো সেটাকে মাইনাস করে দাও, তাহলে এখানে মাইনাস করলে কত হবে 50, ঠিক আছে 50টি সংখ্যা পাওয়া যাবে। 17 এর প্রথম 23টি গুণিতকের গড় কত, যদি এই 17 না বলা থাকতো, মানে 17-র গুণিতকগুলো বের করতে হবে। যদি 17 বলা না থাকতো, ধরে নাও যে 17 বলা নেই, তখন কি করতাম, প্রথম 23টি গুণিতকের গড় বের করার ফর্মুলা কি, যে n ব্র্যাকেটে n প্লাস 1/2, এই ফর্মুলা, যে 23 আর এদিকে 23 আর 1 হচ্ছে 24/2, 2 দিয়ে কাটো 12, তাহলে এদিকে হচ্ছে 3 বারং 36-এর 6, হাতে থাকলো 3, 12 দুগুণে 24 আর 3 হচ্ছে 27, 276। এবার 17 এর গুণিতক চেয়েছে, মানে কি শুধু আমাদের 17 দিয়ে গুণ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে 6 7 42, এককের ঘরের অঙ্কটা দেখো, 6 7 42, এককের ঘরের অঙ্কটা 2 আছে, আর এই এককের ঘরের অঙ্ক একটাতেই 2 আছে, সি সঠিক অ্যান্সার। একটি রাশি একটি নির্দিষ্ট সুদের হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে 3 বছরে 27 গুণ হয়। তাহলে রাশি 3 বছরে 27 গুণ হচ্ছে, তাহলে প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে কি 27p। এই 27p হলো, এটা হলো আমাদের অ্যামাউন্ট, আর অ্যামাউন্টের ফর্মুলা কি জানি, যে পি ব্র্যাকেটে 1 প্লাস r/100 ব্র্যাকেটের বাইরে n। তাহলে এইদিকে দেখো এই পি তো কাটাই যাবে, তাহলে 27 এটা ইকুয়াল টু 1 প্লাস r/100, এন টাইম কত বলা আছে 3 বছর, তাহলে এখানে আমরা 3 লিখব। পাওয়ারে যখন 3 আছে তখন আমাদের এখানে যখন পাওয়ারে 3 আছে এখানেও পাওয়ারে আমাদের 3 আনতে হবে, না হলে কিন্তু অ্যান্সার আসবে না, ঠিক আছে। 3-এর পাওয়ারে কিউব করলে 27 হয়, এটা ইকুয়াল টু 1 প্লাস r/100। যদি এই পাওয়ারে 3 থাকে আমাদের এই পাওয়ারেও অবশ্যই 3 আনতে হবে, কারণ না কাটা গেলে পাওয়ারে না কাটা গেলে অ্যান্সার আসবে না। তাহলে প্লাস একটা এদিকে গেলে -1 হয়ে যাবে, তাহলে 3 থেকে 1 মাইনাস করলে কত হবে 2 হবে, তাহলে 2 ইকুয়াল টু হচ্ছে r/100। তাহলে r ইকুয়াল টু কত হবে, 2-এর সাথে 100 গুণ করলে হবে 200%, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই একটি কাজ 12 দিনে করতে পারে। ওয়াই কাজটি 9 দিনে করলো, বাকি কাজটি এক্স কত দিনে করবে। তাহলে এক্স একটা কাজ কত দিনে 20 দিনে করছে, আর ওয়াই একটা কাজ কত দিনে করছে 12 দিনে করছে। 20 আর 12 লসাগু কত 60 ইউনিট। 60 ইউনিট হলে এর ইফিসিয়েন্সি হবে 3 20 60, 5 বারং 60। এবার ওয়াই কাজটি 9 দিনে করলো, তাহলে ওয়াই কাজটি 9 দিন করলো, ওয়াইয়ের ইফিসিয়েন্সি কত 5 ইউনিট। 5 ইউনিট করে 9 দিনে 5 9 45 ইউনিটের কাজটা কিন্তু করে নিয়েছে, বাকি আছে কত আর 15 ইউনিটের কাজ বাকি আছে, সেটা কে করবে, বাকি কাজটা এক্স করবে। তাহলে এক্সের ইফিসিয়েন্সি কত 3 ইউনিট। 3 ইউনিট করে এই 15 ইউনিটের কাজটা তার কত দিন সময় লাগবে, 3 5 15, অর্থাৎ 5 দিন সময় লাগবে। 10 জন পুরুষ 16 জন বালক, 10 জন পুরুষ বা 16 জন বালক 60 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। 25 জন পুরুষ এবং 16 জন বালক ওই বাড়িটি কত দিনে করতে পারে। তাহলে সময় কার্য সুবীর দাসের চ্যাপ্টারের একটা পার্ট 1 নিয়েছিলাম, সেখানে কি বলেছি, ও থাকলে যোগ বা থাকলে সমান। তাহলে 10 জন পুরুষ অর্থাৎ 10 জন ম্যান বা মানে সমান,
16 জন বালকের এফিসিয়েন্সি সমান। তাহলে ম্যান বাই বয় এটা ইকুয়াল টু কত হবে? তাহলে ওপরে 16, তলায় হচ্ছে 10, 2 দিয়ে 8, 2 দিয়ে 5। তাহলে ম্যানের এফিসিয়েন্সি 8 আর বয়ের এফিসিয়েন্সি 5। এবার 16 জন বালক এটা নিতে পারো কিংবা এটা। তাহলে 10 জন পুরুষ ধরি, যে 10 জন ম্যান কত দিনে? 60 দিনে কাজটা করতে পারে। এটা সমান কি? এটা সমান 25 জন পুরুষ, 25 জন ম্যান এবং বা ও বলা থাকলে যোগ 16 জন বয়ে কত দিনে কাজটা করতে পারবে। তাহলে এখানে দিনটা আমাদের বের করো। 10 ম্যানের এফিসিয়েন্সি কত? ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 8 ইন্টু 60, এটা ইকুয়াল টু কত? 25 ম্যানের এফিসিয়েন্সি কত? ম্যানের এফিসিয়েন্সি 8, তাহলে 4 25 সঙ্গে 100, 8 25 সঙ্গে 200 প্লাস 16 বয়ের এফিসিয়েন্সি কত? 5, তাহলে 5 16 80, তাহলে এদিকে কত হচ্ছে? 280 গণিত হচ্ছে দিন। একটা শূন্য শূন্য কাটা গেল, 4 দিয়ে কাটা দাও, 4 দুগুণে 8, 4 7 28, তাহলে 6 দুগুণে 12, 120, তলায় হচ্ছে 7। অপশান কোথাও ভুল হলো নাকি? যে 10 জন পুরুষের এফিসিয়েন্সি 10 জন পুরুষ সমান 16 জন বয়, তাহলে ম্যান বাই বয় ইকুয়াল টু কত হবে? 16 বাই 10, 8 বাই 5। তাহলে 10 জন পুরুষ 60 দিনে কাজটা করতে পারে। 10 ম্যানের এফিসিয়েন্সি 8, তাহলে 10 গুণিত 8 গুণিত 7, এটা ইকুয়াল টু কত? 25 ম্যান, 4 25 সঙ্গে 100, 8 25 সঙ্গে 200, আর এদিকে 5 16 80। ঠিক আছে, তাহলে 280 হলো। হ্যাঁ, এখানে ডি ইকুয়াল টু 120 বাই 7 আসছে, যেটা অপশান ডি হয়ে যাবে, কোনোটি নয়। ঠিক আছে, অপশান ডি। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাস। এতটুকু পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।